শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেব শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব শম্ভু 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 মহাদেবা শম্ভু 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 মহাদেব। হিমালয়ের বুকে তুষারাবৃত পাহাড়ের মাঝে অবস্থিত মহাদেবের পবিত্র ধাম, যার নাম কেদারনাথ ধাম। ভক্তের ভক্তি আর মহাদেবের প্রতি আস্থা, এই দুয়ের মেলবন্ধনে কেদারনাথের চরণ ছুঁয়ে মনে জাগে নতুন প্রাণ। বরফে ঢাকা পাহাড়ের কোলে মহাদেবের অপার ধ্যান, কেদারনাথের পবিত্র ধামে মিলে আত্মার সত্য জ্ঞান। মন্দাকিনীর কলতানে হিমালয়ের নীরব ডাক, কেদারনাথে একবার গেলে ভরে যায় জীবনের সব ভাগ। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কেদারনাথ মন্দিরের চারপাশটা, অনুভব করব ভক্তি, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ। তার সাথে জানব কেদারনাথ মন্দিরের ইতিহাস এবং আদি শঙ্করাচার্য সম্পর্কে কিছু তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী কেদার। ভিডিও শুরুতে যাকে নিয়ে না বললে আজকের এই ভিডিও অসম্পূর্ণ, তিনি আর কেউ নন, সনাতন ধর্মের মহান সংস্কারক আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ আচার্য বলে মনে করা হয়। তিনি অষ্টম শতাব্দীতে সনাতন ধর্মের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময় ভারতে বিভিন্ন ধর্মীয় মতবাদ ও আচার অনুষ্ঠানের বিস্তার ঘটেছিল। আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার করেন, যার মূল কথা ছিল জীবাত্মা ও পরমাত্মা এক ও অভিন্ন। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন এবং ধর্মীয় বিতর্কের মাধ্যমে বৈদিক ধর্মের গুরুত্ব প্রতিষ্ঠা করেন। তিনি 4টি প্রধান মঠও প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনগরী সারদাপীঠম, পশ্চিম প্রান্তে প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকা সারদাপীঠ, পূর্ব প্রান্তে প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধন মঠ এবং উত্তর প্রান্তে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতির্মঠ। আদি শঙ্করাচার্য হিমালয়ের পবিত্র তীর্থ কেদারনাথ মন্দিরে সাধনা করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। কেদারনাথ মন্দিরের পেছনে তার সমাধিস্থলও দর্শনীয় স্থান হিসেবে বিশেষ পরিচিত। সনাতন ধর্মের পুনরুজ্জীবনের মহানায়ক আদি শঙ্করাচার্য সমগ্র ভারতবর্ষে বৈদিক ধর্মের আলো ছড়িয়ে দিয়েছিলেন। তার অদ্বৈত বেদান্ত দর্শন আজও কোটি কোটি মানুষের আধ্যাত্মিকতার পথপ্রদর্শক। কেদারনাথ ধামে তার স্মৃতি আজও ভক্তদের অনুপ্রাণিত করে। এই ছিল আদি শঙ্করাচার্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। সকাল হওয়ার সাথে সাথে দূরে তুষারাবৃত কেদারনাথ পাহাড় সূর্যের বিকিরণে জ্বলে উঠেছে তার নিজের ছন্দে এবং টেম্পারেচার তখন জানান দিচ্ছে ওই -3 থেকে 4 ডিগ্রি। তবে এত ঠান্ডার মাঝে কেদারনাথ মন্দিরের সামনে ভক্তদের কোলাহলে পরিবেশটা হয়ে উঠেছিল বেশ জমজমাট এবং মহাদেবের প্রতি বিশ্বাস আর আধ্যাত্মিকতায় ভরপুর। ভারতবর্ষের প্রতিটা সনাতন ধর্মী মানুষের কাছে কেদারনাথ যাত্রা নিয়ে এত উন্মাদনা কিসের, আর কেদারনাথ মন্দিরের পিছনে কি এমন ইতিহাস লুকিয়ে রয়েছে, এই সমস্ত কিছু জানাটাও আমাদের বিশেষ প্রয়োজন। সেই সম্পর্কে একটু বলে রাখি, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার অর্থাৎ 11,755 ফুট উচ্চতায় অবস্থিত এই কেদারনাথ মন্দির। এটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বলে মনে করা হয় এবং হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের পাণ্ডবরা কুরুক্ষেত্রে যুদ্ধের পাপমোচনের জন্য এখানে শিবের আরাধনা করেছিলেন। বর্তমান মন্দিরটি প্রাচীন যুগে নির্মিত বলে মনে করা হয় এবং পরে আদি শঙ্করাচার্য কর্তৃক মন্দিরটির পুনরুদ্ধার ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমালয়ের তুষারাবৃত পর্বতমালার মাঝে এই কেদারনাথ মন্দির ভক্তদের কাছে আধ্যাত্মিকতার এক বিশেষ জায়গা হয়ে উঠেছে। পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মন্দাকিনী নদী। মন্দিরের পাথরের নির্মাণ শৈলী শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে টিকে আছে। পুরাণ অনুযায়ী কেদারনাথ মন্দির পঞ্চকেদারের মধ্যে প্রধান তীর্থ বলে মনে করা হয়। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা শিবের দর্শন করতে গেলে মহাদেব তাদের এড়িয়ে
একটি ষাঁড় অর্থাৎ নন্দীর রূপ ধারণ করেন। ভীম সেই ষাঁড়কে ধরতে গেলে মহাদেব মাটির নিচে প্রবেশ করতে শুরু করেন। তখন ষাঁড়ের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশিত হয়। যে 5টি স্থানে ষাঁড়ের বিভিন্ন অংশ পড়েছিল সেই স্থানগুলি বর্তমানের পঞ্চকেদার নামে বিশেষভাবে পরিচিত ভক্তদের কাছে। কেদারনাথে প্রকাশিত হয়েছিল ষাঁড়ের পৃষ্ঠদেশ অর্থাৎ কুঁজ। মধ্যমহেশ্বরে প্রকাশিত হয়েছিল নাভি এবং উদর। তুঙ্গনাথে প্রকাশিত হয়েছিল ষাঁড়ের বাহু। রুদ্রনাথে প্রকাশিত হয়েছিল ষাঁড়ের মুখমণ্ডল এবং কল্পেশ্বরে প্রকাশিত হয়েছিল ষাঁড়ের জটা বা চুল। আর কেদারনাথে মহাদেবের কুঁজ বা পৃষ্ঠদেশ প্রকাশিত হয়েছিল বলে এটি পঞ্চকেদারের মধ্যে অন্যতম এবং বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ হিসেবে মনে করা হয়। 2013 সালের ভয়াবহ বন্যার সময়ও মন্দিরের মূল কাঠামো অক্ষত ছিল, যা ভক্তদের কাছে এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত। বর্তমানে রয়েছি কেদারনাথ মন্দিরের সামনে, আর আমার পেছনেই রয়েছে কেদারনাথ মন্দির। এই সকালে আমরা ঠিক করেছি যে পুজো দেবো, কিন্তু পুজো দেওয়ার লাইনের এত ভিড়, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সকাল সকাল যে এত ভিড় হবে আমার ধারণার বাইরে ছিল। আমরা ঠিক করেছিলাম যে সকাল 6টার সময় উঠে লাইন দিয়ে পুজোটা দেবো, সেই মতো আমরা চলে এসেছিলাম। কিন্তু এত বড় লাইন দেখে ঠিক করলাম যে না, এই মানে এখন যদি লাইনে দাঁড়াই 3-4টার কমে পুজো দেওয়া সম্ভবই নয়। আর আজকে আমাদের বাসুকিদার ট্রেকের প্ল্যান ছিল, বাসুকিদার ট্রেক আমাদের অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখানে যে লোকাল যে পুলিশ আছে ওনারা পারমিট দেয়নি পুলিশ স্টেশন থেকে। ওনাদের কাছে কালকে গিয়েছিলাম বাসুকিদার ট্রেকের পারমিটের জন্য। ওনারা বললো যে উপরের ওয়েদার খুবই খারাপ হয়ে যায়, তো পারমিট আমরা দিতে পারবো না, রেস্কিউ টিম অ্যাভেলেবেল নেই, তো সম্ভব নয়। মন্দিরের সামনে এই পথ দিয়ে যখন হেঁটে যাবেন, মন্দিরের দুই পাশে পুজোর ডালি কেনার জন্য অনেক দোকানপাট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নির্দিষ্ট পুজোর ডালি কিনে নিতে পারবেন। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কেদারনাথ মন্দিরে যাওয়ার যে ওং আছে, ওংয়ের সামনে। এই সকালে আমরা প্রথমে দেবো পুজো, আর পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন, এই যে ওংটা আছে না, ওংয়ের নিচে এই যে নিচে যে লাইনটা গেছে, এই লাইনটাই হচ্ছে পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন শুরু হয়েছে সামনে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের ওই পার থেকে। আর এই লাইন ঘুরে 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 গিয়েছে একদম মন্দিরের ভেতরে। যারা কেদারনাথে এসে এমনি নর্মাল পুজো দিচ্ছেন, নর্মাল পুজোর কোনো টোকেন হয় না, সেটা আপনি এমনি লাইনে দাঁড়ালেই ভেতরে ঢুকে নর্মাল পুজো দিতে পারবেন। আর ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে সেটা ছুঁয়ে দেখার জন্য একটা টোকেন কাটতে হয়, সেটা হচ্ছে এই ধরনের টোকেন। আর সেই টোকেনের জন্য আপনার যে পারমিট রয়েছে, মানে চারধাম যাত্রার যে পারমিট বের করে, সেই পারমিট ওখানে দেখালে, কাউন্টারে দেখালে, ওটা স্ক্যান করে এইরকম টোকেনটা দেওয়া হয়। মানে এই টোকেন আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ব্রিজের কাছে একটা কাউন্টার আছে, ওখান থেকেই পাবেন এই টোকেন। আর এই যে শিবলিঙ্গে টাচ করে দেখা যে ব্যাপারটা, এটা হয় সপ্তাহে প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা পেরিয়ে গেলে কিন্তু এই শিবলিঙ্গে টাচ করে দেখা আর সৌভাগ্য হবে না। এবার দেখাই আপনাদের যে কেদারনাথ মন্দিরের কাছে ফ্রি ভান্ডারা কোথায় পাবেন, মানে ফ্রিতে খাবার দাবার কোথায় পাবেন। এই যে দেখছেন আমার পেছনে রয়েছে মন্দির, মন্দির থেকে ঠিক একটু আগে এগিয়ে যেতে হয় 100 মিটারের মতো, ওখানেই পাবেন ফ্রি ভান্ডারা। এই দিকে রয়েছে মন্দির, ঠিক এই দিকে। আর মন্দির থেকে ঠিক এই দিকে ঘুরলেই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে 100 মিটারের মতো গেলেই পাবেন ফ্রি ভান্ডারা। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট তিনটেই পাবেন। এই দেখুন, এটাই হচ্ছে ফ্রি ভান্ডারা। এখানেই আপনি ফ্রিতে 3 বেলা খাবার পাবেন। এই ভান্ডারাতে যদি খাবার খান তাহলে কিন্তু আপনি যতটা খাবার নেবেন ততটাই খাবার শেষ করতে হবে, তা নাহলে কিন্তু এরা কিন্তু ফাইন নেবে 2000 টাকা, 2000 টাকা পার থালি। এটাই কিন্তু এখানকার ভান্ডারের কিন্তু নিয়ম, কেননা এত নিচ থেকে তুলে এনে এরা ফ্রিতে খাবার ডিস্ট্রিবিউশন করছে, সেখানে যদি খাবার নষ্ট করে যে কারোর একটা গায়ে লাগবে না ব্যাপারটা, সেই জন্যই। তাতে আপনি যেটা খাবেন না সেটা নেবেন না সেটা ঠিক আছে, কিন্তু খাবার নষ্ট করা যাবে না এখানে।
ভান্ডারাতে যে খাবার দিয়েছে এই খাবারে রয়েছে ইডলি, আর এদিকে আছে উপমা, এদিকে সম্বর, আর এদিকে চা। সময় সকাল 9:21, আর আমাদের ভৈরবনাথ ট্রেক এখান থেকে শুরু হলো। 1 কিলোমিটারের ট্রেক ভৈরবনাথ। এই দেখুন মাইল ফলকে অলরেডি লেখা আছে ভৈরবনাথ ট্রেক 1 কিলোমিটার। আর এই রাস্তাটা মোটামুটি পুরোটাই ছাড়াই আছে, তো আমাদেরকে এই ট্রেকটা কমপ্লিট করতে হবে। ভৈরবনাথ ট্রেকটা শুরু হয় ঠিক এই জায়গা থেকে। এই যে পুলটা আছে এই পুলটা ক্রস করে, আর কেদারনাথ মন্দির আছে ওই দিকে, পুলটা ক্রস করে ওই দিকে কেদারনাথ মন্দির। জাস্ট এই পুলটা ক্রস করে এই পথ দিয়ে ভৈরবনাথ মন্দিরটা শুরু হয় ট্রেকটা। আর আমরা ভৈরবনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনেছি ঠিক এই জায়গা থেকে, দাদারা দোকান থেকে। এইখানে পুজোর যে ডালি তার সম্পূর্ণ প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে। বিভিন্ন ধরনের পুজোর ডালি আছে, আপনারা আপনাদের পছন্দের প্রসাদ এখান থেকে নিয়ে নিতে পারেন। এই দাদা দেখে রাখুন, এই দাদার কাছ থেকে আমরা প্রসাদটা নিয়েছি। দাদা হাই করে দাও একবার, জয় ভোলে। আচ্ছা, আমরা যে দাদার কাছ থেকে প্রসাদটা কিনলাম, ওর কাছ থেকে কেনার আমাদের একটা মুখ্য রিজন ছিল, সেটা হচ্ছে যে ওই দাদাটা কথা বলতে পারে না, মানে বোবা। তো ভাবলাম যে এখানে তো সব জায়গায় প্রসাদের দাম সবই প্রায় একই, তো ওনার কাছ থেকে কিনে নিলাম। যেহেতু ওনার দোকানটা প্রথমে পেয়েছিলার, তাই ওনার একটু হেল্প হয়ে যাবে। আপনারাও যদি আসেন মানে ভৈরবনাথ ট্রেকে, তো ওনার কাছ থেকে প্রসাদ কেনার চেষ্টা করবেন, তাহলে ওনার একটু হেল্প হবে। আর আমাদের যে বাসুকিতাল ট্রেকের যে প্ল্যানটা ছিল, বাসুকিতাল ট্রেকটা অ্যাকচুয়ালি শুরু হয় ওই যে দূরে পাহাড়ি আঁকা বাঁকা পথটা দেখছেন, ওই পথ দিয়েই শুরু হতো বাসুকিতাল ট্রেক। আমরা যেহেতু পারমিট পাইনি তাই যাইনি। ওপরের ওয়েদার দেখুন পুরো মেঘে ঢেকে গেছে, আর ওই ওপর দিয়ে আমাদের বাসুকিতাল ট্রেকটা হতো এই পাহাড়ের মাথায়। আর এই যে দূরে যে ঝর্ণার মতো ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এইটারই নাম হচ্ছে দুধগঙ্গা নদী। আর এই দুধগঙ্গা নদীর পাশ দিয়েই বাসুকিতাল ট্রেকটা অ্যাকচুয়ালি শুরু হয়। ভৈরবনাথ টেম্পেলে যেতে হলে এই রকম সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে, আর ওপর থেকে অনেকে অলরেডি দর্শন সেরে বেরোচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ভৈরবনাথ টেম্পেলের দর্শনে। আর এই ওপর থেকেও কেদারনাথ মন্দির দেখা যাচ্ছে। আর আমরা জাস্ট এসেছি এই দিক দিয়ে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, এই ব্রিজটা ক্রস করে মন্দিরের ঠিক পাশ দিয়েই। আর ভান্ডারা রয়েছে ঠিক এই জায়গায়। এই যে মানে বলতে পারেন যে কেদারনাথ মন্দির থেকে আসার পথে ভৈরবনাথ ট্রেক যে হয় ওই পথেই পড়ে এই ফ্রির ভান্ডারা। সময় সকাল 9:40। আমাদের 1 কিলোমিটার ট্রেক করতে সময় লাগলো 19 মিনিট। পেছনে রয়েছে জুতো রাখার কাউন্টার, ওখানে জুতো রেখে মন্দিরে ঢুকতে হবে। কেদারনাথ মন্দির থেকে প্রায় 500 থেকে 800 মিটার উঁচু পাহাড়ে অবস্থিত এই ভৈরবনাথ মন্দির। এখান থেকে পুরো কেদার উপত্যকা ও কেদারনাথ মন্দিরের অসাধারণ দৃশ্য দেখা যায়। ভৈরবনাথকে কেদার ক্ষেত্রের ক্ষেত্রপাল অর্থাৎ রক্ষাকর্তা দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় শীতকালে যখন কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ থাকে এবং কেদারনাথ মন্দিরের পূজা উখি মঠে স্থানান্তরিত হয়, তখন ভৈরব বাবা সমগ্র কেদারনাথ ধাম ও উপত্যকাকে রক্ষা করেন। কেদারনাথ দর্শনের পর ভৈরবনাথ দর্শন করাকে অত্যন্ত শুভ ও পুণ্যজনক বলে মনে করা হয়। কেদারনাথ ধামের রক্ষাকর্তা ভৈরব বাবার আশীর্বাদ ছাড়া কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ। আমরা ভৈরবনাথ মন্দির দর্শন করে এবার যাব ওই উপরে। উপর থেকে ভিউটা কিরকম হয় আপনাদের দেখাবো। আর আমার ঠিক পিছনেই রয়েছে এই যে ভৈরবনাথ মন্দির।
আমরা যাব ওই ওপরে যে লোকগুলো বসে আছে না, ওই ওপরে। আর এই সাইডে দেখুন পুরো বরফ। আর ওই ওপরে গেলেই আমরা নিচ থেকে যে পাহাড়টা দেখেছিলাম, বরফে ঢাকা পাহাড়, সেটা ওই ওপরে গেলেই দেখতে পাবো। আর ওই ওপরে দেখুন হালকা ফুলকা দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে গেছে পুরো জায়গাটা। নিচের যে ভিউ, এই ভিউ কিন্তু জবরদস্ত। আর যদি এই রকম মেঘটা যদি ক্লিয়ার থাকতো না, ওই পাহাড়ের ভিউটা আরো ভালো বোঝা যেত। আর ভৈরবনাথ মন্দির রয়েছে ওই দূরে, আমরা ওখান থেকেই ট্রেক করে করে এখানে এসেছি। আর আমাদের উঠতে হবে ওই ওপরে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন, ওই দিকে যে পাহাড়ের মানে বরফটা যে রয়েছে না, ওখানে 3 জন রয়েছে দেখুন। ওই দেখুন ওখানে 3 জন রয়েছে দেখুন। আর এই ওপর থেকেই কেদারনাথ মন্দির একদম দেখা যায়। এই দেখুন, এই যে কেদারনাথ মন্দির, আর সামনে জাস্ট ভিড়টা দেখুন। আমরা রয়েছি ভৈরবনাথ মন্দির থেকে 500 মিটার ট্রেক করে পাহাড়ের ওপরে, মানে নিচ থেকে আপনাদের যে পাহাড়টা দেখিয়েছিলাম যে এই পাহাড়ের উপরে ওঠা যায়, আমি সেখানেই রয়েছি। আর আমার পেছনে এই রাস্তা ধরে আরো যাওয়া যায়, কিন্তু আমরা যাব না, কারণ পাহাড়ে অলরেডি মানে এখানকার ওয়েদার অলরেডি খারাপ হতে চলেছে। নিচ থেকে যে পিছনের পাহাড়টা দেখিয়েছিলাম না, বরফে মোড়া পাহাড়, সেটা কিন্তু আমার পেছনেই রয়েছে। সেই জায়গাটাও এতটাই মেঘে ঢেকে গেছে যে দেখা যাচ্ছে না। চারিদিকের পরিবেশ সত্যি অসাম। আর এখানকার মানে আশেপাশে যে পাহাড় রয়েছে, পাহাড়ের খাঁজে খাঁজে অলরেডি বরফ জমে আছে। আমার পাশে যে পাহাড়ে যে বরফ জমে আছে, ওখানেও কিছু মানুষ আছে যারা ফটো তুলছে, ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে। আর দূরেও একটা পাহাড়ে বরফ জমে আছে, ওখানেও সেম মানুষজন আছে, অ্যাক্টিভিটি করছে। আর এই ওপর থেকেই আপনি কেদারনাথ মন্দিরের দর্শন পাবেন। মানে কেদারনাথ মন্দিরের বাইরে বহু ভক্তের সমাগম, সেটাও আপনি আপনার চোখে পড়বে। ওপর থেকে এরিয়াল ভিউ সত্যি অসাম। যখন আমি নিচ থেকে উঠি তখন ওয়েদার কিন্তু খুবই ক্লিয়ার ছিল। ওপরে যখন পৌঁছাই তখন দেখি ওয়েদার পুরো মেঘে ঢেকে গেছে। মানে এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্যই আমি নিচ থেকে 500 মিটার ট্রেক করে ওপরে এসেছি। এখন যে জায়গায় বসে আছি, আমার পেছনে শুধু বরফ আর বরফ। পাহাড়ের ওপর থেকে যে জায়গাটা দেখিয়েছিলাম যে দূরের একটা পাহাড়ের খাঁজে বরফ জমে আছে, এখন আছি সেই জায়গায়। আর এই জায়গায় যদি আপনারা আসতে চান, তাহলে আপনাকে ভৈরবনাথ টেম্পল থেকে 1 কিলোমিটারের ট্রেক করে আসতে হবে। এই জায়গার সৌন্দর্য সত্যি অসাধারণ। মানে লোকে বলে না যে বরফ হলো বাঙালির ইমোশন, এটাও ঠিক সেরকম খানিকটা। যে আমরা দূর থেকে দেখলাম যে এতটা যখন চলেই এসেছি, বাকি রাস্তাটা যেয়েই দেখি কিরকম কি বরফ। সত্যিকারের এখানে ভরপুর বরফ, ভরপুর। মানে এইরকম টাইমে এসে বরফ পাবো এটা এখন আশা করিনি। আর উল্টো দিকের ওই পাহাড়ের চূড়ায় বসে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, আর আপনাদের ঠিক এই জায়গাটাই দেখাচ্ছিলাম। আর আমাদের গ্রুপের বাকি মেম্বাররা তারা আসতে পারেনি বলে ওই সামনের খাড়িতে রয়ে গেছে। সময় দুপুর 2:12। আর এখানে শুরু হয়েছে বৃষ্টি। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর সেই পুজোর লাইন এখান থেকে শুরু হয়, সেই লাইনেই আমরা যাচ্ছি এখন। কেদারনাথের পুজো দেওয়ার যে লাইন, সেই লাইনটা শুরু হয় এই যে সিঁড়ি আছে না, এই সিঁড়ির উপরে ওমের যে এটা আছে, ওটা এই সিঁড়ির উপরেই পাবেন। আর ঠিক এই জায়গা থেকেই লাইনটা দেওয়া শুরু হয়। সকালে যে লাইন ছিল সেটা আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে ওই যে ব্রিজটা দেখেছেন, ব্রিজের ওই পার অব্দি ছিল। এখন তো লাইন তো অনেক কম আছে। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে সেই লেভেলের বড় লাইন পড়েছে। যাতা অবস্থা পুরো। যতক্ষণ এই শেডের নিচে পৌঁছাবো ততক্ষণ মনে শান্তি নেই। যারা কেদারনাথ মন্দিরে পুজো দিতে আসছেন তাদের বলবো, মন্দিরে পুজো দেওয়ার জন্য যে পরিমাণে ভিড় হয়, হাতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে এখানে আসবেন। যদি গর্ভগৃহে শিবলিঙ্গ স্পর্শ করে দেখতে চান, তাহলে আপনাকে আগের দিন টোকেন সংগ্রহ করে
ভোর ভোর এসে লাইন দিতে হবে। বিকেল টাইমে শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন না। আর সাথে করে অবশ্যই রেনকোট বা ছাতা রাখবেন। আর পুজো দেওয়ার জন্য প্রসাদ আপনি এখানেও পেয়ে যাবেন। সময় সন্ধ্যা 6:26। দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী লাইন দিয়ে আমাদের কমপ্লিট হলো কেদারনাথ মন্দিরের পুজো দেওয়া। আর এখানে মানে প্রচুর বড় লাইন পড়ে, টোকেনের কোনো কারবার থাকে না। আমরা যে ঢুকলাম কোনোরূপ কোনো টোকেন দেখেইনি, এমনি ঢুকলাম। জুতো আপনি যেখানে খুশি রাখতে পারেন। আপনারা চাইলে এই যে রেলিং আছে না, এই রেলিং এর পাশেও জুতো খুলে একদম ওই মুখ অব্দি গিয়ে জুতো খুলে তারপর একদম ভেতরে ঢুকতে পারেন। সেক্ষেত্রে কোনো চাপ হবে না, আমরা আগে ভাগে খুলে দিয়েছিলাম। বাট আপনারা চাইলে এটাও করতে পারেন। মোবাইল ব্যাগ নিয়ে ঢুকতে পারেন, তবে মোবাইলে কোনো ফটোশুট ভেতরে অ্যালাউ নেই। আর এখানে মোটামুটি ভেতরে ঢোকার আগে পুজোর ডালি বাইরে থেকে কিনে নিয়ে ভেতরে ঢুকবেন। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনে এই যে পাথরটা দেখছেন, এই পাথরটার নাম হচ্ছে ভীমশিলা। আর কেদারনাথ মন্দিরের পেছনেই রয়েছে এই ভীমশিলা মন্দির। 2013 সালে যে হড়পাবান হয়েছিল কেদারনাথে, সেই হড়পাবানে এই ভীমশিলা শিলাখণ্ডটি রক্ষা করেছিল কেদারনাথ মন্দিরকে। আর সেই দিনের পর থেকে এখানকার যে কর্তৃপক্ষ, এখানকার যে দর্শনার্থী, যে ভক্তবৃন্দ, তারা সকলে এই ভীমশিলাকে ভগবান হিসেবে পূজিত করে। লোকবিশ্বাস অনুযায়ী এই বিশাল শিলাখণ্ডটি মহাভারতের ভীমের শক্তির প্রতীক, তাই ভক্তরা একে ভীমশিলা নামে অভিহিত করেছেন। আর এই ভীমশিলা মন্দির থেকে কেদারনাথ মন্দিরের পেছনে ঠিক একটা রাস্তা সোজা উঠে চলে এসছে। এই দিক দিয়ে সোজা উঠে এলেই পাবেন শঙ্করাচার্যের মন্দির। আমার পেছনেই রয়েছে আদি শঙ্করাচার্যের মন্দির। আর এই মন্দিরে আপনি নিচে নামতে পারবেন, তবে নিচে ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই উপর থেকে দেখিয়ে দিচ্ছি। আমার ঠিক নিচেই রয়েছে শঙ্করাচার্যের মন্দির। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।